মালয়েশিয়া শ্রমবাজার খুলছে, এই নিউজে কিন্তু মোটামুটি বাজার গরম। ভালো কথা। একজন কর্মী ভাই হিসাবে আমার বা আপনার কি কি করণীয় বা কি কি সতর্কতা আসলে আমরা অবলম্বন করব সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে। প্রয়োজনে অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যাদের উপকারে আসবে। আচ্ছা, প্রথম প্রশ্ন, মেডিকেল কি শুরু হয়েছে? না, মেডিকেল এখন পর্যন্ত শুরু হয়নি এবং মেডিকেল কবে থেকে শুরু হবে আজ অবধি আমি যখন ভিডিওটা করছি তখন পর্যন্ত কোনো নিউজ আসে নাই। ওকে, কোন কোন সেক্টরে কাজ হবে? আগের মতোই সবগুলো সেক্টরে গত বছরগুলোতে যেই সেক্টরে কাজ হয়েছিল এইবারও সেই সেক্টরগুলোতে কাজ হবে। কাজের পরিধি হয়তো কিছু বাড়তেও পারে। প্লান্টেশন, কনস্ট্রাকশন, সার্ভিস, ফ্যাক্টরি ইত্যাদি ইত্যাদি এগুলো তো আছে। এগুলোর সাথে হয়তো কিছু দু একটা নতুন সেক্টর যুক্ত হতে পারে। আচ্ছা, এখন আপনি কোন ভিসায় যাবেন বা আপনি কোন সেক্টরে কাজে যাবেন সেটা প্রথমেই সিদ্ধান্ত নেবেন যে আমি কনস্ট্রাকশন কর্মী, আমি কনস্ট্রাকশনের কাজে যাব, অথবা আমি একজন প্লান্টেশন বা কৃষি খাত কর্মী, আমি কৃষি খাতে যাব। এখানে আমি একটু বলে রাখি, যদি আপনি গ্রামে পরিশ্রম করে থাকেন, ফসল ফলাদির সাথে বা কৃষিকাজের সাথে জড়িত থাকেন, তাহলে প্লান্টেশন কাজ বা কৃষিকাজ আপনার জন্য সুইটেবল হবে। কিন্তু শহর বা মফস্বলের একজন মানুষ যে আসলে কৃষির সাথে জড়িত না বা যে পরিশ্রমের সাথে অভ্যস্ত না, তাদের জন্য কিন্তু এই কাজগুলো কষ্টকর। অনুরূপভাবে কনস্ট্রাকশন ব্যাপারটাও সেম। তবে ব্যাপারটা হচ্ছে গিয়ে মানিয়ে নেওয়া যায়, এমন কোনো জটিল ব্যাপার না যে মানিয়ে নেওয়া যায় না, মানিয়ে নেওয়া যায়, আপনি মানিয়ে নিতে পারবেন, এটা বিগ ইস্যুজ না। আচ্ছা, এখন আপনি যে জিনিসটা প্রথমেই দেখবেন যে যে এজেন্সির কাছে বা যে এজেন্টের কাছে আপনি বই জমা দিবেন বা যার মাধ্যমে আপনি মালয়েশিয়া যেতে ইচ্ছুক যাবেন, তাদের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি চেক করা। প্রথম ব্যাপারটা হচ্ছে কি এইটা, যে তাদের সততা কতটুকু, পূর্বে তাদের ব্যবহার কিরকম ছিল, যারা দিতে পারেনি তাদের কি টাকা ফেরত দিয়েছে কিনা, এবং যেসব কর্মীরা তাদের মাধ্যমে গিয়েছেন তারা ভালো আছেন কিনা, তাদের অভিযোগ আছে কিনা বা অভিযোগ থাকলেও সেই অভিযোগ মীমাংসা হয়েছে কিনা। হ্যাঁ, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো প্রথমে দেখবেন। রাইট। এখন যে জিনিসটা, আরেকটা ব্যাপার, মালয়েশিয়া কিন্তু এক বেচা, দুই বেচা, তিন বেচা হয় কাজে। যেমন অনেকগুলো আউটসোর্সিং চাইনিজ বা ইন্ডিয়ান কোম্পানি আছে। হ্যাঁ, কিছু কিছু বাঙালি এইসব কাজে জড়িত আর কি। যাই হোক, বাঙালিও আউটসোর্সিং কয়েকটা কোম্পানি আছে। তারা কি করবে? তারা লোক নিয়ে যায়। তারা তাদের কোম্পানির নামে, তাদের কোম্পানির ভিসায় আপনাকে বা আমাকে নিয়ে গেল। নিয়ে গিয়ে কি হবে? আমাকে বা আপনাকে কাজে লাগিয়ে দিবে কোথায়? ওই যে তাদের কোম্পানিতে কিন্তু কাজ নেই বা কাজ থাকলেও সংখ্যা সীমিত। তারা আমাদের কাজে লাগাবে অন্য একটা কোম্পানিতে। যেমন ধরেন, আমাকে কনস্ট্রাকশনের ভিসায় নিয়ে গেল, কনস্ট্রাকশনের অন্য একটা কাজে লাগালো, অথবা আমাকে টোটালি আউটসোর্সিং একটা কোম্পানি, তাদের নিজস্ব কোম্পানির নামে নিয়ে গেল, আমাকে অন্য একটা কাজে লাগালো। এই জিনিসটা হয়। এই জিনিসটা দেখবেন যে এই জিনিসটা হচ্ছে কিনা। এই জিনিসটা হওয়া থেকে আপনি বিরত থাকবেন বা থাকতে হবে আপনার। না হলে কি হবে? এই যে আপনাকে যে আউটসোর্সিং কোম্পানিগুলো নিয়ে যাবে এবং তারা আপনাকে অন্যান্য জায়গায় কাজ দিবে প্রতি মাসে। এখানে হচ্ছে গিয়া দুঃখের কথা, প্রতি মাসে আপনার বেতন থেকে 50, 100 বা 150 রিঙ্গিত, হ্যাঁ, তারা একটা কমিশন নিবে। এবং এই যদি কয়েকশো কর্মী তাদের হয়, তাহলে কি কয়েক হাজার রিঙ্গিত তাদেরকে আপনারা বা আমরা ইনকাম করে দিব। তো এই জিনিসটা খুবই আসলে কষ্টকর। এই জিনিসটা দেখবেন, এই জিনিসটা হয় কিনা। আবার অনেক ভাইদের আছে মালয়েশিয়ায় আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী, হ্যাঁ, আছেন বা বন্ধু বান্ধব পরিচিত মানুষ। তারা কি করেন? ফ্রি ভিসায় যান। আসলে ফ্রি ভিসা বা ওপেন ভিসা বলতে কিছু নেই। ফ্রি ভিসা ব্যাপারটা হলো, আপনি যেই কোম্পানিতে যাবেন বা যেই কোম্পানির কাজে যাবেন, তাদের আসলে ওই কোম্পানিতে অ্যাকচুয়াল কোনো কাজ নাই। ওই কোম্পানিতে যারা যায় আসলে, যেসব বাঙালি ভাইরা যায়, গিয়ে অন্যান্য জায়গায় কিছু বেশি লাভের আশায়, বেশি টাকা পাওয়ার আশায় অন্যান্য জায়গায় কাজ করেন এবং প্রতি বছর বছর ভিসা রিনিউ করেন আর কি। তো ফ্রি ভিসায় যদি কেউ জানো, তাহলে দেখতে হবে যে যে আপনাকে বা যে কোম্পানির ফ্রি ভিসায় আপনি গেলেন, তাদের ভিসা রিনিউয়ের যোগ্যতা আছে কিনা, নাকি ওই যে এক বছর তারা কোম্পানি করে দ্বিতীয় বছর কোম্পানি উধাও বা কোম্পানি টিকলো না বা তাদের ট্যাক্স
ক্লিয়ার আছে কিনা, তাদের ট্যাক্স হিস্ট্রি কিরকম, এবং তারা ভিসা রিনিউ ফি প্রতি বছর কত নিয়ে থাকে, এই জিনিসটা দেখবেন। ধরেন আপনি সাপোজ একটা কোম্পানিতে গেলেন, এবিসিডি কোম্পানিতে গেলেন। এখন এবিসিডি কোম্পানি আপনাকে বছর শেষে বললো যে আমাকে 10,000 রিঙ্গিত দাও ভিসা রিনিউয়ের জন্য। এটা তো হবে না, বাজারে একটা রেট আছে। যেমন বর্তমানে আমি যদি ভুল না করি, আমি আসলে অতটা ডিপে যাব না, তারপর আমি একটু বলি ফ্যাক্টস গুলো নিয়ে আসলে ভিডিওটা বানাতে চাচ্ছি, যেহেতু এটা ফ্যাক্ট ভিডিও। সেক্ষেত্রে আমি আসলে অনেক আনকাট কথা আর কি বলবো, যেগুলো হার্স ট্রু আর কি, যেই কথাগুলো শুনতে অনেকের ভালো লাগবে না। আমাকে হয়তো গালিগালাজ করবেন অনেক এজেন্টরা বা অনেক ব্যবসায়ীরা। আমি আসলে আজকের ভিডিওটা কোনো ব্যবসার উদ্দেশ্যে বা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বানাচ্ছি না, শুধুমাত্র এই ভিডিওটা আজকে কর্মী ভাইদের উদ্দেশ্যে বানানো। আচ্ছা, যেই প্রসঙ্গে ছিলাম, ভিসা রিনিউয়াল ফি। হ্যাঁ, যদি আপনি ওই ধরনের ফ্রি ভিসা গিয়ে থাকেন বা যাওয়ার প্ল্যান করছেন, তাহলে আগে থেকে জেনে নেবেন যে ভিসা রিনিউয়াল ফির জন্য তারা প্রতি বছর ওই কোম্পানি আপনার কাছ থেকে কত নিবে। এটা হতে পারে 4,000, 4,500, 5,000, এরকম আর কি, ডিপেন্ডস। এবং ওই কোম্পানির ট্যাক্স স্টোরি কিরকম, ভালো নাকি খারাপ, নাকি তারা নিয়মিত নাকি অনিয়মিত, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে কিনা, সবই দেখে নেবেন। গিয়েছেন, তারা ভালো আছেন, গ্রামের অমুকে 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 গিয়ে ভালো আছেন, আপনি গিয়ে ভালো থাকবেন কিনা, আপনি গিয়ে ভালো কাজ পাবেন কিনা, এইটার অনেকটাই কিন্তু নির্ভর করে আপনার নিজের উপরে। আপনাকে ভালো থাকতে হবে, কারণ আপনি দিন শেষে আপনার পরিশ্রমের টাকা দেশে পাঠাতে চান। আপনি হয়তো দেশ থেকে ঋণ করে যাবেন, সঞ্চিত অর্থ দিয়ে যাবেন, বা কোনো সম্পত্তি বন্ধক রেখে যাবেন। এই জিনিসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটা মিস করা যাবে না। আচ্ছা, যদি এখন আসি, যদি ডাইরেক্ট কোম্পানি হয়, হ্যাঁ, যদি সরাসরি কোম্পানি হয়, সরাসরি কোম্পানির ভিসা হয়, তাহলে এখানে আপনার ভিসা রিনিউয়ের ব্যাপারটা বা লেভি পেমেন্টের ব্যাপারটা বছর বছর আসে না। মধ্যম থেকে ভালো মানের কোম্পানিগুলো, হ্যাঁ, আপনাকে কিন্তু ফ্রি অফ কস্ট, ফ্রি অফ চার্জ প্রতি বছর তাদের নিজের দায়িত্বে আপনাকে ভিসা রিনিউ করে দিবে, এবং আপনার কাজ আপনি করতে থাকবেন। এখানে আলাদা কোনো চার্জ করা হয় না। এটা হলে গিয়া ভালো কোম্পানিগুলো, মিডিয়াম লেভেলের কোম্পানিগুলো এই কাজটা করে থাকে। আপনি যাওয়ার আগে অবশ্যই আপনি দেখবেন আপনি কোন কাজের ভিসায় যাচ্ছেন। আপনি যাওয়ার আগে দেখবেন যে আপনি কোন কাজের ভিসায় যাচ্ছেন। আপনি যদি প্লান্টেশন কোম্পানিতে যেতে চান, দেখবেন যে হ্যাঁ, প্লান্টেশন বা কনস্ট্রাকশন কোম্পানিতে যেতে হলে কনস্ট্রাকশন নাকি ফ্যাক্টরি নাকি সার্ভিস, এই জিনিসগুলো দেখবেন। এই জিনিসগুলা আসলে আমরা ধরেন নতুন অনেক কর্মী ভাইরা বোঝেন না। কেন বোঝেন না? কারণ ওই যে হ্যাঁ, মালয়েশিয়া রেট কত বা কত টাকা লাগবে, এত টাকা, চলে যান। কিন্তু না, আমি একটা কমন জিনিস আপনাকে বলে রাখি। একটা ফ্যাক্টরি বা একটা সার্ভিস সেক্টরের কাজের থেকে একটা প্লান্টেশনের কাজ, হ্যাঁ, বা কৃষিকাজের রেট কমসে কম 1 থেকে 1.5 লাখ টাকা কম হবে। একটা ফ্যাক্টরি বা সার্ভিস সেক্টরের কাজের থেকে একটা প্লান্টেশনের কাজ কমসে কম 1 থেকে 1.5 লাখ টাকা কম হবে। এই জিনিসগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। ধরেন আপনাকে ফ্যাক্টরি বা সার্ভিস সেক্টরের বিভিন্ন কাজে পাঠানোর কথা বলে যেন আপনি প্রতারিত না হন, আপনি প্লান্টেশনের কাজে না যান। আর যদি আপনি প্লান্টেশনের কাজে যান, আপনি জেনে বুঝে, হ্যাঁ, আপনাকে প্লান্টেশনের কাজে যাবেন, ওই যে রেট কম হিসাব করে যাবেন। হ্যাঁ, কাজ কষ্ট করতে পারলে ভাই কোনো কাজই খারাপ না। ভালো কোম্পানিতে কাজ পেলে কোনো কাজই খারাপ না। পরিশেষে আমি আরো একটা জিনিস বলতে চাই, হুটহাট করে আপনারা টাকা কোনো দালালকে বা রিক্রুটিং এজেন্সিকে বা এজেন্টকে দিবেন না। বুঝে শুনে যখন কাজ শুরু হবে, কাজের ডিমান্ড আসবে, সপ্তাহায়ন হবে, অনলাইন সিস্টেমে কি ইন হবে, আপনি মেডিকেল করবেন, মেডিকেলে ফিট হবেন, এরপরে আপনি লেনদেনের দিকে যেতে পারেন। ব্যাপারটা মাথায় রাখবেন। তারপর জেনে বুঝে, এবং যাকেই টাকা দিবেন তার হিস্ট্রি চেক করে, তার সুনাম চেক করে তারপরে টাকা দিবেন। এখানে অন্ধবিশ্বাসে কিছু নেই। হ্যাঁ, এখানে অন্ধবিশ্বাসে কিচ্ছু নাই। দিন শেষে টাকাটা আপনার। কষ্ট পেলে কে পাবে? আপনি পাবেন, আপনার ফ্যামিলি পাবে, বাবা মা পাবে, কারণ তাদের কষ্টের টাকায় আপনি বিদেশ যাচ্ছেন। কথাগুলোই আসলে আমার আজকে বলার ছিল, আর বেশি কিছু বলার নাই।